লেখিকা প্রিয়াঙ্কা শীর পরকীয়া। সেদিন হঠাৎ শর্বরীর সাথে বীরেনের দেখা হয়ে যায়। বীরেন শর্বরীকে দেখে অবাক হয়ে একটু চেঁচিয়ে বলে ওঠে, শর্বরী, তুমি এখানে? ভাবতেই পারিনি এখানে এতদিন পর তোমার সাথে আবার দেখা হয়ে যাবে বলে। বহুদিন পর হঠাৎই বীরেনকে দেখতে পেয়ে শর্বরীর চোখেও তখন জমা হয়েছে পুরনো আবেগের ভিড়। কিন্তু শর্বরী হঠাৎই আগমন ঘটা সেই আবেগের বহিঃপ্রকাশ করতে পারে না। নিজেকে ততক্ষণে সংবরণ করে সারা দিনের ক্লান্তিতে মুখে জমা ভেজা প্যাচপেচে ঘাম মুছতে মুছতে স্বাভাবিক গলায় বলে ওঠে, আমিও খুব অবাক হয়েছি এভাবে হঠাৎ তোমাকে এখানে দেখে। ভাবতেই পারিনি তোমার সাথে আবার এখানে দেখা হয়ে যাবে। তা তুমি এখানে এসেছো কেন বীরেনদা? কবে ফিরলে দিল্লি থেকে? বীরেন স্মিত হেসে উত্তর দিল, দিল্লি থেকে ফিরেছি বেশ কয়েকদিন হলো। এখন এখানে একটা কোম্পানিতে পোস্টিং পেয়েছি আর কোর্টে আসা একটা জমির মামলার কাজে। কিন্তু ম্যাডাম, আপনি এখানে কি করছেন? আপনার তো এখানে কোনো কাজ থাকার কথা নয়। শর্বরী বীরেন্দার কথায় খানিক অস্বস্তি বোধ করলো। ওর কপালের ভাঁজে জড়ো হচ্ছিল তখন রাশি রাশি দুশ্চিন্তা আর ক্লান্তির ভার। তবু মুখের অমায়িক হাসিটা বজায় রেখে একটু হতাশ গলাতেই বলে উঠল, বনির ডিভোর্স কেস চলছে, তাই ওর সাথেই আসা এখানে। শর্বরীর কাছ থেকে এত বড় ঘটনাটা শুনে মুহূর্তের জন্য বীরেনও স্তম্ভিত হলো। চমকে ওঠা গলায় বলে উঠল, কি বলছো তুমি শর্বরী? বনির ডিভোর্স হবে? মেয়েটা এতটুকু ছিল, তখন ওকে দেখেছিলাম, এর মধ্যেও এত বড় হয়ে গেছে। ওর বিয়ে হয়ে গেল, আবার এর মধ্যে ডিভোর্সও হয়ে যাচ্ছে। শর্বরী আবারও একটা চাপা অস্বস্তি আর যন্ত্রণা কাটিয়ে বলে উঠল, জানি খুবই আনএক্সপেক্টেড এই ব্যাপারটা। ওর বাবা যদিও চায়নি মেয়েটা এত তাড়াতাড়ি ডিভোর্স করুক, কিন্তু ওর ওখানে মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছিল। আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম, এত যখন কষ্ট হচ্ছে তোর, আমার কাছে চলে আয়। তোর মা থাকতে তোর কোনো অসুবিধা হবে না। তাই মেয়েটা শেষমেশ ডিভোর্স কেস ফাইল করলো আর এখন মনে হচ্ছে খুব শীঘ্রই ডিভোর্সটা পেয়ে যাবে। শর্বরীর বলা কথা শুনে বীরেন একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, খুবই স্যাড ব্যাপারটা। মেয়েটা এত ইয়াং, ওর তো সারাটা জীবন পড়ে আছে। একদিকে তোমরা ওকে সাপোর্ট করে খুব ভালোই করেছো। এই সব ব্যাপারে বাবা মায়ের সাপোর্টটা ভীষণ দরকার। এবার শর্বরীও একটা ছোট্ট শ্বাস ফেলে বলে উঠল, জানি মা বাবার সাপোর্টটা খুব দরকার, তাই তো ওর পাশে এসে দাঁড়িয়েছি। ওর বাবা রাগ করলেও আমি ওকে বুঝিয়েছি একটা মেয়ের জীবন কখনোই একটা মানিয়ে নেওয়া অত্যাচার সহ্য করা সম্পর্কের মধ্যে আটকে থাকতে পারে না। নিজের জীবন দিয়ে তো দেখলাম কি হলো এত সহ্য করে। আর তাছাড়া আমাদের তো এত সম্পত্তি পড়ে আছে। একটাই মাত্র মেয়ে, সে এসে থাকলে খুব একটা বিশেষ অসুবিধে হওয়ারও তো কথা নয়। এতদূর শুনে বীরেন একটু ভারী গলায় বলে উঠল, বনিকে দেখতে পাচ্ছি না যে। শর্বরী একটু ইতস্তত করে বলে উঠল, ও উকিলের সাথে কথা বলছে। আমি একটু এগিয়ে এলাম, এদিকটায় একটা জলের কল আছে, বোতলের জলটা খালি হয়ে গেছে তো ভাবলাম বোতলে একটু জল ভরে নি। কথাটা বলা শেষ করেই শর্বরী বেশ খানিক ইতস্তত করে মুখ নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে, যেন ওর সব কথা হারিয়েছে। বীরেন বেশ অদ্ভুত দৃষ্টিতে তখন একনাগাড়ে তাকিয়ে রয়েছে শর্বরীর দিকে। শর্বরী অবনমিত মস্তকেও বেশ ভালোই বুঝতে পারলো বীরেন্দা এখনও একইভাবে তাকে লক্ষ্য করে। কি এত দেখে মানুষটা তাকে? সেদিনই বা কি এত খুঁজে পেত বীরেন্দা শর্বরীর মুখের মধ্যে, আর আজই বা কি খুঁজে পাচ্ছে বীরেন্দা শর্বরীর মুখের মধ্যে? শর্বরী আজও বুঝতে পারল না। একটা চাপা ভালো লাগায় আজও আক্রান্ত হচ্ছে শর্বরী। আনত মস্তকে আর রক্ত মুখে বলে ওঠে, কি এত দেখছো আজও বীরেন্দা? এখন তো বুড়ি হয়ে গেলাম, চুলে পাক ধরেছে, মুখের বলিরেখাগুলো আরো স্পষ্ট হয়েছে দেখো। কিন্তু আজও এমনভাবে তাকিয়ে থেকে তুমি ঠিক কি এমন খুঁজে পাও বলো তো? শর্বরীর কথা শুনে বীরেন মৃদু হেসে বলে ওঠে, বোঝার চেষ্টা করছিলাম এতদিন দূরে থেকেও কতটা বদলালে তুমি। আর তুমি যে বদলের কথা বললে তা তো বাইরের বদলটুকু আপেক্ষিক, সহজেই দৃশ্যমান। কিন্তু আমি তো এই রক্ত মাংসের চামড়ার ভেতরে আসল যে মানুষটা বেঁচে আছে সেই মানুষটাকে খুঁজছিলাম, বোঝার চেষ্টা করছিলাম। এখনো কি এই একই রকম আছো নাকি বদলেছো?
আজও বীরেনের কথায় শর্বরীর মনে এক অদ্ভুত উত্তেজনা তৈরি হয়। শর্বরী এবার চোখ তুলে তাকায় বীরেনের দিকে, বড় বড় চোখ মেলে বলে ওঠে, সব বদলই বোধ হয় বাইরে থেকে বোঝা যায় না বীরেনদা। বদলেছি আমি অনেক। হয়তো তুমিও অনেক বদলেছ। বীরেন সহাস্যে বলে উঠল, তা বেশ, কেমন বদলেছ বলো শুনি। শর্বরী বোতলে জল ভরতে ভরতে বলে উঠল, এখন আর বনির বাবার পেছনে সারাক্ষণ খিটখিট করি না, ওকে ওর মতোই থাকতে দিই। ওর দোকান আর ব্যবসার দায়িত্ব এক প্রকার নিজের কাঁধেই নিয়ে নিয়েছি। শাশুড়ি মাও গত হয়েছেন বেশ কয়েক বছর হলো, তাই আর বাড়ির বউ পরপুরুষের সামনে বেরিয়ে পারিবারিক ব্যবসার দেখাশোনা করতে পারে না, এ কথা বলারও কেউ নেই। বনির বাবা এখনো সন্ধে হলেই হলঘরে তাস আর মদের আসর বসায়, আমি শুধু নির্বাক দর্শক বানিয়ে ফেলেছি নিজেকে। যে মানুষ নিজেকে শোধরাতে চায় না, তার পেছনে সারাক্ষণ চেঁচামেচি করে নিজেকে আর যন্ত্রণা দিতে ইচ্ছে করে না। বড্ড বেশি গা সওয়া হয়ে গেছে এখন সমস্ত পরিস্থিতিটা। বীরেন খুব মন দিয়ে শর্বরীর বলা কথাগুলো শুনছিল। এই এতদিন পরেও শর্বরীর একনাগাড়ে বলে চলা কথাগুলো শুনে বুঝতে পারল বীরেন আজও কিছুই বদলায়নি। কিছু কিছু অনুভূতি বোধ হয় সারা জীবন একই রকম থেকে যায়। এতদিন শর্বরীর থেকে এত দূরে থেকেও বীরেনের মন শুধু শর্বরীর এই বুকের ভেতর জমে থাকা যন্ত্রণাগুলো শোনার অপেক্ষায় অধীর হয়েছিল। অথচ এই সহজ সত্যিটা একসময় নিজের কাছে স্বীকার করতেও বড্ড বাধ্য বীরেনের। শর্বরী যে আজও পরস্ত্রী, বীরেনের কেউই হয় না, কিন্তু আজ এই দীর্ঘ সময় আর পরিস্থিতি বীরেনকে শিখিয়েছে কিছু মানুষকে নিয়ে কিছু মানুষের অনুভূতি ভীষণ সৎ হয়, আর সেই অনুভূতি থেকে চাইলেও পালানো যায় না। তা সমাজের চোখে যতই অনৈতিক হোক, মনের গভীরে সেই অনুভূতি দিনের পর দিন ক্রমশ বেড়ে আরও গভীর হয়ে ওঠে। সামাজিক নিয়ম নীতি কিছুই মানতে চায় না। শর্বরীর জলের বোতল ভরা শেষ হয়ে গেছে। বীরেনের ভাবনার মাঝেই শর্বরী বলে ওঠে, বীরেনদা, তোমার খবর বলো, তুমি কেমন আছো? আমি কেমন পাগলি দেখো, সেই তখন থেকে বকবক করেই চলেছি, তোমার কথা জিজ্ঞেস করাই হলো না তুমি কেমন আছো। মৌ পিউ কেমন আছে, আর জেঠিমা, জেঠিমাই বা কেমন আছে? বিয়ে করেছো কিনা তাও জিজ্ঞেস করা হলো না দেখো, শুধু নিজেরই দুঃখের কীর্তন গাইছি। শর্বরী খিলখিলিয়ে হেসে ওঠে। বীরেন কৌতুকের সুরে বলে ওঠে, লম্বা কোশ্চেনের লিস্ট, একে একে উত্তর দিই। মৌ পিউয়ের বিয়ে দিয়ে দিয়েছি বহুদিন হলো, এখন তো ভাগনা ভাগ্নিরাও অনেক বড় হয়ে গেছে, আর মা কয়েক বছর আগে গত হয়েছে। এখন সংসার বলতে গেলে আমি আর বিশু কাকা। বিশু কাকা আমার সাথেই থাকে, আমার দেখাশোনা করে। এই বুড়ো বয়সে তারও যাওয়ার কোনো জায়গা নেই, আর আমার কাছে বিশু কাকাই এখন আমার গার্জেন হয়ে গেছে। আমারও খুব ভালো লাগে বিশু কাকার বকুনিগুলো শুনতে। বাড়িতে অপেক্ষা করার মতো মানুষ তো নেই, কিন্তু রাত্রিবেলা বাড়িতে ফিরতে দেরি হলে ওই বিশু কাকাই ধমকের সুরে বকুনি দেয় আমায়। এত দেরি করে বাড়ি ফিরলে কেন বলো তো দাদাবাবু? আমার চিন্তা হয় না বলো? বিশু কাকার ওই বকুনিগুলোর জন্যই এখনো ঠিক সময় বাড়ি ফিরি, না হলে মাঝে মধ্যে মনে হয় বাড়ি ফেরার প্রতি টানটাই যেন কেমন শেষ হয়ে গেছে আমার। কিসের জন্য বাড়ি ফিরবো? দুটো মনের কথা বলার মানুষ তো নেই যে আমার জন্য অপেক্ষা করবে। বীরেন কথা বলতে বলতে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। ওর খেয়ালই ছিল না শর্বরী ওর কথাগুলো শুনে কি ভাববে। হঠাৎই শর্বরী স্তম্ভিত স্বরে বলে ওঠে, বিয়ে করলে না বীরেনদা? কিন্তু কেন? কথা বলতে বলতে শর্বরীর চোখের পাতা ভিজে যাচ্ছিল। আবেগের আতিশয্যে কখন যে ওর দু চোখের পাতা বন্ধ হয়েছে তাও নিজেই জানে না। বীরেনের কাছেও শর্বরীর এ প্রশ্নের কোনো উত্তর নেই। কি উত্তর দেবে ও শর্বরীকে? কাউকে মনে ধরল না আর তাই, নাকি যাকে চেয়েছিল তাকে পায়নি তাই? বীরেনের কথাগুলো বড্ড হারিয়ে যাচ্ছিল। বুকের ভেতর এক প্রকাণ্ড নিঃসঙ্গতা হঠাৎই তাকে গ্রাস করছিল। বুড়ো হচ্ছে তো, তাই আজকাল আর বোধ হয় নিজের এই অবাঞ্ছিত আবেগগুলোকে সংবরণ করার ক্ষমতা হারিয়েছে বীরেন। বীরেনের চশমার কাচটাও কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছিল। রুমালের কোণে চশমার কাচ মুছতে মুছতে দেখল শর্বরী নিজেকে বেশ খানিকটা সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলে উঠল, আর যাই বীরেনদা,
মেয়েটা অপেক্ষা করছে বোধহয় আমার জন্য। ওর বোধহয় উকিলের সাথে কথা বলা হয়ে গেছে। বীরেনকে কিছু বলতে না দিয়ে শর্বরী পেছন ফিরে চলে আসছিল। শর্বরীর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে বীরেন হঠাৎই বলে উঠল, আর কখনো আমাদের দেখা হবে না শর্বরী? শর্বরী এ প্রশ্নের কি উত্তর দেবে তাও নিজেই জানে না। ঘাড় ঘুরিয়ে উত্তর দিল, এখনো ও বাড়িতেই আছো তো? সময় করে যাব একদিন তাহলে দেখা করতে। কথাটা বলতে বলতেই শর্বরী কান্নায় ভেঙে পড়ল। তবু ও আর দাঁড়ালো না, দৃপ্ত পায়ে সামনে এগিয়ে গেল। আর পেছনে পড়ে রইল বীরেন, ঠিক যেমন ভাবে সারা জীবন এই একলা নিঃসঙ্গ মানুষটা চুপিসারে অপর পক্ষের মানুষটার অপেক্ষা করে গেছে, অথচ তা মুখ ফুটে বলতে পারেনি কখনো। শর্বরী কি যেন বলে গেল, ও দেখা করতে আসবে বীরেনের সঙ্গে। তবে কি ওর কথার মধ্যেই সুপ্ত ইঙ্গিত ছিল কোথাও? তুমি কিন্তু আমার বাড়িতে ভুল করেও আর পা রেখো না বীরেনদা। আর ভাবতে চায় না বীরেন। চশমার কাচটা হঠাৎ ভীষণ ঝাপসা হয়ে যাচ্ছে। সন্ধেবেলায় বসার ঘরের চেয়ারে বসে খবরের কাগজের পাতাগুলো আনমনে ওল্টাচ্ছিল বীরেন। এমন সময় ঘরের কলিং বেল বেজে ওঠে। বীরেন দরজা খুলতেই দেখে শর্বরী দাঁড়িয়ে। ওকে দেখে মৃদু হেসে বলে ওঠে, ভেতরে এসো। শর্বরী ভেতরে ঢুকে অবাক চোখে তাকিয়ে থাকে বীরেনের পৈতৃক এই দোতলা বাড়িটার দিকে। এখনো সব একই রকম আছে না বীরেনদা? বীরেন একটু দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, সবই একই রকম আছে, শুধু তুমি আর আমি অনেক বদলে গেছি। শর্বরী অবাক হয়ে প্রশ্ন করে ওঠে, বদলে গেছি? আচ্ছা বলো তাহলে, তোমার কিরকম বদল হলো? বীরেন আবারও মৃদু হেসে বলে উঠল, দাঁড়াও প্রমাণ দিচ্ছি, একটু বসো। শর্বরী তখনও বড় বড় দীঘল চোখ দুটো তুলে বোঝার চেষ্টা করছে বদল বলতে আদৌ ঠিক কি বোঝাতে চাইল বীরেনদা। বীরেন ততক্ষণে ঘরের ভেতরে চলে গেছে। কিছুক্ষণ পরে বীরেন শোবার ঘর থেকে হাতে একটা বাক্স নিয়ে বেরিয়ে আসে। বাক্সটা দেখেই চমকে ওঠে শর্বরী, কান্না ভরা চোখে বলে ওঠে, বীরেনদা, আজও এই গয়নার বাক্স তোমার কাছে কিভাবে আছে? বীরেন একটু স্বস্তির হাসি হেসে বলে ওঠে, এগুলো যে আমি ফিরিয়ে আনতে পেরেছি, এই আমার অনেক সৌভাগ্য। তুমি জানতে চাইছিলে না কেমন বদলেছি? বদলটা হলো এই, সেদিনের অল্প বয়সী বীরেন তোমার কাছ থেকে 2 হাত ভরে নিয়েছিল, কিন্তু বুড়ো বয়সের বীরেন তোমায় আজ তোমার অনেক কিছু ফিরিয়ে দিতে চায়। বীরেন আর শর্বরীর চোখের পাতায় ভেসে উঠছে তখন পুরনো কতগুলো দৃশ্য। শর্বরী বীরেনের হাতে তুলে দিচ্ছে নিজের গয়নার বাক্স। বীরেন সংকোচ বোধ করছে তা নিতে, ইতস্তত করে বলে উঠছে, এ হয় না শর্বরী। কিন্তু শর্বরী অবিচল ভঙ্গিতে বলে ওঠে, কেন হয় না বীরেনদা? আমি তোমার কেউ হই না? জানি আমি পরস্ত্রী, তবু কি তোমার ভালো আমি চাইতে পারি না বীরেনদা? তোমার উন্নতিতে আমার কতটা গর্ব হবে জানো? বীরেন আবারও সংকোচের স্বরে বলে ওঠে, লোকে জানলে কি ভাববে? আমি তোমার সাথে ভালোবাসার নাটক করে তোমার গয়না নিয়ে পালিয়ে গেছি। শর্বরী অদৃশ্য সেই সমাজ আর লোকলজ্জার কথা কল্পনা করে বিদ্রূপ করে সামান্য হেসে উঠে বলে, কোন লোক? সেদিন যখন বনির বাবা আমায় নেশার ঘরে মারতে মারতে ঘর থেকে বের করে দিয়েছিল, তখন যে সমস্ত লোকেরা রাস্তায় দাঁড়িয়ে মজা দেখছিল, অথচ প্রতিবাদ করতে এগিয়ে আসতে পারেনি, তুমি সেই সমস্ত লোকের কথা বলছো বীরেনদা? বীরেন অসহায়ভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শর্বরী আবারও ওর আনত মুখটা তুলে বলে ওঠে, তুমি ম্যানেজমেন্টের কোর্স করো বীরেনদা, এটা আমার স্বপ্ন। তুমি একদিন অনেক বড় হবে, নিজের সব দায়িত্ব পালন করবে, নিজের পায়ে দাঁড়িয়ে বোনদের বিয়ে দেবে, মায়ের দায়িত্ব নেবে। সেদিন আমার এই গয়নাগুলো তার যোগ্য মর্যাদা পাবে। বিশ্বাস করো বীরেনদা, এই গয়নাগুলোর আর কোনো মূল্য নেই আমার কাছে। এই গয়নাগুলো আমায় আমার ঠাকুমা সেদিন মারা যাওয়ার সময় দিয়ে গেল। তোমাদের সৌগতদা এই ব্যাপারে কিছুই জানে না। গয়নাগুলো আমি আমার বাপের বাড়িতে নিজের ঘরের আলমারিতে রেখে এসেছিলাম, পাছে তোমাদের সৌগতদা এগুলোর কথা জানতে পারলে নিজের নেশার পেছনে না উড়িয়ে দেয়। আর বাপের বাড়িতে আমার মা বাবা কেউ তো এখন আর বেঁচে নেই যে এই ব্যাপারে কেউ কোনো আপত্তি করতে পারে। কিন্তু এখন তো এই গয়নাগুলোর একটা সঠিক দিশা খুঁজে পেয়েছি আমি। তুমি আমার এইটুকু কথা রাখতে পারবে না বীরেনদা? বীরেন তখনও এক দ্বিধায়। শর্বরী বীরেনের দিকে অসহায় চোখে তাকিয়ে আবারও বলে ওঠে, এই গয়নাগুলো নিয়ে তুমি আমায় উদ্ধার করো বীরেনদা। আমি জানবো আমাদের মধ্যে একজন তো সুখী হলো,
আর তুমি সুখী হলেই তোমার সুখে যে আমিও সুখী। সেদিন শর্বরীর কাছ থেকে ওর গয়নাগুলো নিয়ে ওর বাড়ি থেকে শেষবারের মতো দেখা করে বাড়ি ফিরে এসেছিল বীরেন। তারপর দুজনের পথ আলাদা হয়ে যায়। শর্বরীর পক্ষে ওর বিবাহিত স্বামী শত অত্যাচারী হওয়া সত্ত্বেও তাকে ছেড়ে এসে কোনোদিন বীরেনের সাথে সংসার করা সম্ভব ছিল না। তার কারণ শুধুমাত্র চক্ষু লজ্জা ছিল না, তার একটা কারণ এও ছিল, সৌগত শর্বরীর সন্তানের বাবা, আর মা হয়ে শর্বরী তার সন্তানকে কোনোভাবে বঞ্চিত করতে চায়নি। নেশাখোর হলেও মানুষটা তার মেয়েটাকে অন্তত ভালোবাসে, এইটুকু ভরসা তখনও ছিল শর্বরীর মনে। তাই শর্বরীর কাছ থেকে ওর গয়না নেওয়া সত্ত্বেও বীরেনও আর কোনোদিন শর্বরীর সাথে নতুন করে যোগাযোগ করতে পারেনি। ম্যানেজমেন্ট কোর্স শেষে বীরেন বহুদিন চাকরি সূত্রে দিল্লিতে রয়েছে, এ কথাও অবশ্য শর্বরী ওদের কিছু পরিচিতদের কাছ থেকে জানতে পেরেছিল। যদি না সেদিন হঠাৎ করে ওভাবে দেখা হয়ে যেত, তাহলে আজও দুজনের আবার নতুনভাবে যোগাযোগ হতো না। অতীতের স্মৃতিযাপন অধ্যায় শেষে বাস্তবের মাটিতে ফিরে আসে দুজনে। বীরেন শর্বরীর হাতে সেই গয়নার বাক্স তুলে দিয়ে বলে ওঠে, এগুলো বন্ধক দিয়ে জীবনে উন্নতির রাস্তা তৈরি করেছি আমি, কিন্তু এগুলো আমার কাছে অমূল্য। আজ তোমায় ফিরিয়ে দিতে পেরে এক অদ্ভুত শান্তি হচ্ছে জানো। অনেকদিন আগেই এগুলো ছাড়িয়ে এনেছিলাম আমি, কিন্তু এত বছর পরে তোমার সাথে আবার নতুন করে যোগাযোগ করার সাহস পাইনি। শর্বরীর দু চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে। বীরেনের ইচ্ছে হলো নিজে হাতে ওই জল মুছিয়ে দিতে, তবু পারল না বীরেন। শান্ত গলায় বলে উঠল, যেদিন প্রথম দেখেছিলাম তোমায় সেদিন তুমি বাড়ির উঠোনে বসে কাঁদছিলে। সৌগতদা বাড়ি থেকে বের করে দিয়েছিল তোমায়। আমি আমার এক বন্ধুর সাথে দেখা করতে সেদিন ও পাড়ায় প্রথম গেছিলাম, কিন্তু সেদিনই তোমার ওই কান্না ভরা চোখে নিজের মরণ দেখেছিলাম শর্বরী। ভুল জেনেও কেন যে দিনের পর দিন তোমার যন্ত্রণাগুলো আমায় এত টানতো, আমি আজও বুঝতে পারিনি। শর্বরী নিজের চোখে জমা জল মুছে বলে উঠল, কিছু সম্পর্ক সামাজিক স্বীকৃতি পায় না, কিন্তু সত্যি কি সামাজিক নিয়মকানুন দিয়ে ভালোবাসার গভীরতা মাপা যায়? যদি সত্যি মাপা যেত, তাহলে দিনের পর দিন নিজের করে না পেয়েও তুমি একজন পরস্ত্রীকে ভালোবেসে যেতে পারতে না। এর পরের দৃশ্যে গয়নার বাক্স হাতে নিয়ে ফিরে আসে শর্বরী। নিঃস্ব হয়ে একলা দাঁড়িয়ে থাকে বীরেন। বুড়ো বয়সেও শর্বরী সামাজিক লোকলজ্জার বাঁধন থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করতে পারেনি। পরের দিন সকালবেলায় বনিকে ঘুম থেকে টেনে তুলে বলল শর্বরী, ডিভোর্সটা পেয়ে গেলে তুই মিহিরকে বিয়ে করিস। বনি চমকে উঠে প্রশ্ন করে, তুমি কি করে জানলে ওর কথা? শর্বরী দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, তোর জীবনে কেউ না থাকলে তুই ও বাড়ি থেকে বেরিয়ে আসার মনের জোর পেতিস না কখনো। আমি অবশ্য কথাটা তোর ডায়েরি পড়েই জানলাম। বনি প্রশ্ন জড়ানো গলায় বলে উঠল, মেয়ের পরকীয়া জেনেও রাগ হলো না তোমার আমার উপর? শর্বরী মৃদু হেসে বলে উঠল, একেবারেই নয়। বনির চোখে এবারও অদ্ভুত প্রশ্ন, কেন? শর্বরী আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, শুধুমাত্র পরকীয়া শব্দটার জন্য আরেকটা ভালোবাসা শেষ হয়ে যাক চাই না তাই। কথাটা বলে শর্বরী ঘর ছেড়ে বেরিয়ে আসে। আর বনি মনে মনে ভাবতে থাকে, পরকীয়া এই শব্দটার আড়ালে তাহলে আরেকটা অবৈধ ভালোবাসাও জন্ম নিয়েছিল কোনোদিন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।